সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এবারের ভ্রমণের গন্তব্যস্থল হাওড়া জেলার গড়চুমুক। বর্তমানে দেখতে পাচ্ছেন ট্রেনের কামরার ভিতরের দৃশ্য। ট্রেনটি হাওড়া থেকে প্ল্যাটফর্ম ছাড়ল আর রওনা দিল উলুবেড়িয়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা এবারের অভিযানে সকাল 9টা নাগাদ হাওড়া যাবার বাস ধরে হাওড়া নামি এবং হাওড়া স্টেশন থেকে প্রতিজন 10 টাকার টিকিট কেটে 10টা 25-এর মেদিনীপুর লোকাল ধরি। সজলদা, কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি গড়চুমুক যাচ্ছি। আচ্ছা, কি দেখবো? ওখানে কি আছে? ওখানে একটা পিকনিক স্পট আছে আর প্লাস অজয় নদের একটা ড্যাম আছে, 58 গেট ড্যাম ওটাকে বলে, পুরী একটা আছে। আর এমনি খুব সুন্দর একটা পিকনিক স্পট আছে আর কি। আর হ্যাঁ, অবশ্যই একটা ডিয়ার পার্কও আছে ছোটো মতো, সেইটাতে দেখতে যাবো এই। আর আমাদের এখানে একটা আউটিংয়ের মতো হবে, সুন্দর জায়গা। এটা শুনেছি, তো আবার যাই গিয়ে আমরা দেখি কী আছে না আছে, এটা তো গিয়ে বুঝতে পারবো। আচ্ছা, একটা জিনিস উনি বলতে ভুলে গেছেন, সেটা বলে দিচ্ছি। ওখানে রামকৃষ্ণ মিশন রয়েছে, খুব সুন্দর একটা। তো চলুন বন্ধুরা, আমরা কিভাবে যাচ্ছি, কি কি ওখানে দেখতে পাচ্ছি, আপনারা কিভাবে যাবেন, যাবতীয় ডিটেলস এই ভিডিওর মধ্যেই থাকছে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। ট্রেনটি উলুবেড়িয়া স্টেশনে পৌঁছলো। হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়া স্টেশন অবধি পৌঁছতে ট্রেনটির সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা। হাওড়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত মোট 13টি স্টেশন পড়ল। নামার সুবিধার্থে বলে রাখা ভালো, উলুবেড়িয়ার আগের স্টেশন হলো ফুলেশ্বর। হাওড়া মেদিনীপুর লোকাল ছাড়াও হাওড়া খড়গপুর লোকাল, হাওড়া হলদিয়া লোকাল, হাওড়া পাঁশকুড়া লোকাল, হাওড়া মেচেদা লোকাল, এছাড়া আরও বেশ কিছু ট্রেন উলুবেড়িয়া পর্যন্ত যায়। হাওড়া মেদিনীপুর লোকালটি আমাদের উলুবেড়িয়া পৌঁছে দিয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে, আর আমরাও এগিয়ে চললাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা দেখলেন যে উলুবেড়িয়া স্টেশনেতে নামলাম। তো উলুবেড়িয়া স্টেশনের এখানের থেকে নেবে এখন যাচ্ছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পোর্শনটা রয়েছে অ্যাকচুয়ালি, তো এই পোর্শনটা দিয়ে আমরা ওখান থেকে বাস ধরবো। তো বাস ধরে যাব হচ্ছে 58 গেট। বন্ধুরা, আপনারা যেরকম দেখলেন, প্ল্যাটফর্মটি ধরে একটু এগোতেই সামনেই ছিল ওভারব্রিজ, আর ওভারব্রিজ থেকে নেমেই কিছুটা রাস্তা ধরে এগিয়ে আসার পর পাওয়া যায় গড়চুমুক 58 গেট যাওয়ার অটো। সেরকমই একটা অটো ধরে এসে পৌঁছালাম 58 গেট। ভাড়া পড়ল 20 টাকা প্রতিজন। বন্ধুরা, চলে এসেছি 58 গেটেতে। তো এই যে এইখানে এই যে আপনারা গেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা কিন্তু আপনার 6 ফুট করে এগুলোর এক একটার চওড়া পড়ছে। দেখে এটাকে মনে হচ্ছে বোধহয় অনেকটা, মানে অতটা হয়তো চওড়া নয়, বাট মোটামুটি আর কি রয়েছে, মানে খুব চওড়াও নয়, একবারে ন্যারোও নয়। বন্ধুরা, দামোদর নদ আর তার সাথে 58 গেট তো দেখলাম। তো এবার এগিয়ে চলেছি, এখানেই রয়েছে মৃগদাবো বা ডিয়ার পার্ক একটা রয়েছে। তো এখন এগিয়ে যাচ্ছি ওই দিকেতেই। তো চলুন আমাদের সাথে। সকালবেলা যদি বেরোন আর কি, সেই টাইমে তো খাওয়া হবে না। তো এই পুরো 58 গেটের একদম লাগোয়াই অনেকগুলো ভাতের হোটেল ফোটেল আছে, যদি মনে করেন এখান থেকেও খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। বন্ধুরা, 58 গেটের একদম পাশেই কয়েক পা এগোলেই রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্রটি, যার আরও একটি নাম মৃগদাবো বা ডিয়ার পার্ক। এগিয়ে চলেছি সেই দিকে। সামনেই দেখা যাচ্ছে পর্যটন কেন্দ্রের বোর্ডটিকে। বাম দিকটিতে রয়েছে টিকিট কাউন্টারটি। প্রবেশ মূল্য 10 টাকা প্রতিজন। এছাড়া বাইক নিয়ে স্থানটিতে প্রবেশ করা যায়, সেক্ষেত্রে বাইকের ফেয়ার পড়ে 30 টাকা দুজন আরোহীর জন্য, এবং ট্রলি ভ্যানের ভাড়া পড়ছে 40 টাকা করে। স্কুল ড্রেসে অবশ্য স্থানটিতে প্রবেশ করা যায় না।
আর মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ এবং সে বিষয়টি জায়গায় জায়গায় বিজ্ঞপ্তি সহকারে দেওয়া রয়েছে। বলুন এবার কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর সত্যিই লাগছে, দারুণ দারুণ লাগছে। এখানে ঢুকে একদম, সত্যিই দারুণ হ্যাঁ। লাগে। আগে শুনেছিলাম যে প্রথমের দিকে বলছিল যে গড়চুমুক কেমন হবে, অতটা ঠিক আছে, তো এখন মানে যখন থেকে এসছে তখন থেকে বলে যাচ্ছে খুব দারুণ খুব দারুণ খুব দারুণ। চলুন বন্ধুরা এগিয়ে যাই আমরা। দামোদর নদীর পাশেও দাঁড়িয়েও খুব ভালো লাগছিল, আরেকটু থাকার ইচ্ছা ছিল কিন্তু পুরোটা যেতে দেখতে হবে। সামনেই দেখতে পাচ্ছেন একটি মিনি জু এবং তার এন্ট্রি পয়েন্টটিকে। স্থানটি বিশালায়তন হওয়ার কারণেই মনে হয় ভিতরে বাহন নিয়ে ঢোকার অনুমতি রয়েছে। সামনেই পার্কটির প্রথম এনক্লোজারটি চোখে পড়ল, তবে কোনো জন্তুর দেখা মিলল না। তাই এগিয়ে চললাম পরবর্তী এনক্লোজারের দিকে। পরবর্তী এনক্লোজারটি কুমিরের। চলে এসেছি ক্রোকোডাইল এনক্লোজারে, তবে এখানেও কুমিরের দেখা পাওয়া গেল না। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আবার এগিয়ে চললাম কচ্ছপের জলাশয়ের দিকে। কচ্ছপের জলাশয়টিতে কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পরে একটি কচ্ছপকে সাঁতরাতেও দেখা গেল। চলুন বন্ধুরা এবারে এগিয়ে যাই পাখির খাঁচার দিকে। স্থানটিতে সেভাবে জন্তু জানোয়ারের দেখা না পাওয়া গেলেও প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর এবং হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একাধিক জায়গায় বসার এবং জিরিয়ে নেওয়ার ব্যবস্থাও রয়েছে। চলে এসেছি বার্ড এনক্লোজারে। প্রথম এনক্লোজারটি লাল বনমুরগি। সূর্য মধ্যগগনে থাকার কারণে গরমের থেকে বাঁচতে সে ছায়ার আশ্রয় নিয়েছে। তবে একটু এগিয়ে আসতেই দেখা গেল এই হোয়াইট ফেজানটিকে। সে এখন তার মধ্যাহ্ন ভোজনেই ব্যস্ত। পরের এনক্লোজারের পাখিটি অনেক দূরে থাকার কারণে সেভাবে দৃষ্টিগোচর হলো না। তবে পরের খাঁচার ময়ূরটিও সামনে রোদের কারণে দূরে ছায়ায় বিশ্রাম করতে দেখা গেল। অনতি দূরের খাঁচাটিতে একটি সজারুর দেখা মিলল। তবে বর্তমানে স্থানটিতে এর থেকে বেশি কিছু প্রাণীর দেখা পাওয়া গেল না। তাই আমরা এগিয়ে চললাম শিশু উদ্যানটির দিকে। সামনেই দেখা যাচ্ছে এক্সিট পয়েন্টটির গেটটিকে।
এই রাস্তাটি সোজা চলে গেছে শিশু উদ্যানের দিকে। বন্ধুরা, এখানে যে আমরা এসছি এই মৃগদাবো যেটা বলছিলাম, তো সেই মৃগদাবোটার মধ্যে কিন্তু 80টা মতো আর কি হরিণ এর মধ্যে রয়েছে। তো এই মুহূর্তে ওরা কোনো একটা মানে জঙ্গলের এমন জায়গায় ঢুকে রয়েছে যাতে আর কি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো 4টে নাগাদ এখানে ওদেরকে খেতে দেওয়া হয়, তো তখন কিন্তু এই হরিণগুলো আসে, কিন্তু আমাদেরকে তো তার আগে বেরিয়ে যেতে হবে। তো আমরা একবার একটু চেষ্টা করছি যদি এগোতে এগোতে যদি আমরা কোনো দেখে নিতে পারি কোনো হরিণকে। এছাড়াও এখানে বাঘরোল রয়েছে। এছাড়া বাঘরোল ছাড়াও আরও বেশ কিছু 8-10 রকম প্রজাতির জন্তু জানোয়ার এখানে আনা হচ্ছে। আমফানের সময় এইখানে মানে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছিল, যার জন্য গাছপালা ভেঙে পড়ে মানে পুরো একদম ডেমলিশ হয়ে গেছিলো, যার জন্য এখানে আবার নতুন করে সাজানো হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কাজ চলছে। তো আপনারা যদি মোটামুটি শীতকালের দিকে আসেন, আশা করছি ততদিনে ওনাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, আরও সুন্দরভাবে আপনারা এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। তো আমরা তো এই ব্যাপারটা অতটা জানা ছিল না, তো আমরা চলে এসেছি। তো এর মধ্যেই যতটুকু সম্ভব, যতটুকু এখানে এখনো পর্যন্ত দর্শনীয় রয়েছে, আমরা চেষ্টা করব সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার। বন্ধুরা, সামনে যদি দেখেন আর কি, দেখুন চারিদিকে কিন্তু এই যে সমস্ত বড় বড় গাছগুলো উপরে উপরে পড়ে রয়েছে। এবার সেগুলোকে হয়তো আবর্জনাগুলোকে করবার জন্য মানে কম্প্রেস করবার জন্য হয়তো সেগুলোকে পোড়ানো হয়েছে বা সেরকম কিছু একটা হয়ে থাকবে, কিন্তু অনেকটাই ফাঁকা, মানে প্রচুর গাছ উপরে পড়ে গেছে। এখানে একটা আইসক্রিম আর জলের দোকানও দেখা যাচ্ছে। পৌঁছে গেছি শিশু উদ্যানটির সামনে। আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই। পার্কটিতে ঢোকার মুহূর্তেই দেওয়ালের গায়ে গায়ে প্রদর্শিত রয়েছে রামায়ণের বিভিন্ন দৃশ্য। এছাড়া স্থানটিতে বিস্তীর্ণ তৃণভূমি, জলাশয়, জায়গায় জায়গায় বসার জায়গা, এছাড়া রয়েছে প্রচুর বৃক্ষরাজি। আর সুন্দর আলপথের মতো রাস্তাটি দিয়ে বিচরণ করতেও মন্দ লাগে না। সামনেই দেখতে পাচ্ছেন বৃহৎ জলাশয়টিকে। মৃগদাবোতে যদি আসেন, এখানে কিন্তু একটা ছোট্ট দোকান রয়েছে যেখানের মধ্যে আপনার জল, আইসক্রিমটা এরকম জাতীয় জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। তো এই টাইমটা তো প্রচণ্ড গরম, তো আসবার পথে আমরা এই আইসক্রিমটাও একটু নিলাম। তো এইখানে একটা উঁচু জায়গা মতন রয়েছে, দেখুন এই জায়গাটা অন্যান্য জায়গার তুলনায় একটু উঁচু। তো এই জায়গাটায় বসে এই মুহূর্তে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে যথেষ্ট ভালো লাগছে। তো আপনারা যদি গরমের মধ্যে আসেন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এখানে বেশ কিছু গেস্ট হাউসও রয়েছে যেগুলো পর্যটকদের ভাড়া দেওয়া হয় এবং হাওড়া জেলা পরিষদের অফিস থেকে বুক করতে হয়। তবে এই মুহূর্তে ডিটেলসটি অ্যাভেলেবেল না থাকার কারণে দিতে পারলাম না। চলুন এবার এগিয়ে যাই পরবর্তী ডেস্টিনেশনের দিকে। তবে তার আগে দুপুরের খাবারটি খেয়ে নিতে হবে। চলে এসেছি পর্যটন কেন্দ্রের অনতি দূরে অবস্থিত একটি রেস্টুরেন্টে। দুপুরের ভাত ছাড়াও বেশ কিছু উপাদেয় খাবারের মেনুও চোখে পড়লো, যেমন ফ্রাইড রাইস, চাউমিন, এগরোল, চিলি চিকেন, গ্রিন স্যালাড, বিরিয়ানি প্রভৃতি। আমরা কিছুক্ষণ কনসাল্ট করে দুপুরের খাবারের অর্ডারটি প্লেস করলাম। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন, মানে আমরা আজকে ন্যাচারালি সকালবেলায় বেরিয়েছি, তো সেভাবে খাওয়া দাওয়া তো কিছু হয়নি। তো যার জন্য এই গড়চুমোকে আসবার পরেই প্রথমে তো আপনারা দেখলেন যে আমরা প্রথমে এটা দেখলাম, 58 গেটটা দেখে নিলাম। 58 গেট দেখবার পরে ওই মৃগদাবো বা ডিয়ার পার্কটা আমরা দেখলাম। তো তারপরেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে হাঁটাহাঁটি করতে করতে। তো এখানেই একটা রেস্টুরেন্ট একদম পাশেই রয়েছে, সেটার মধ্যে ঢুকেছি খাবার জন্য। আপনারা প্রথমেই দেখতেই পেলেন, সেটার মধ্যে আমি যখন ঢুকলাম সেটা তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে মোটামুটি আমরা অর্ডার করেছি একটা হাফ চিলি চিকেনের সঙ্গে একটা এগ ফ্রাইড রাইস রয়েছে। আর এদিকে কিন্তু নদীর একদম মানে ওনাদের কাছে ফ্রেশ মাছ দিয়ে, যেহেতু দামোদর নদটা রয়েছে ওর পাশেই, তো ওখানকার নদীর মাছ দিয়ে কিন্তু একটা মাছ ভাত পাওয়া যাচ্ছিল। তো এখানে মৌসুমি দি আর সজলদা ওনারা ওটাকে অর্ডার করে দিয়েছেন।
তো আমরা অলরেডি বানানোর জন্য দিয়ে দিয়েছি ব্যাপারগুলোকে, তো জিনিসটা আসুক, এরপর আমরা সেটা কীরকম সেটা রিভিউটাও দিচ্ছি। চলে এসছে ওনাদের ভাতটা। ওটা দিক একসাথে বন্ধুরা, যে মাছের কথাটা বলছিলাম, সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজেরই আছে। সজলদা বলুন, কীরকম টেস্টটা কীরকম? ভালো টেস্ট, খাবারের টেস্টটা ভালো। আমি তরকারিটা খাচ্ছি, ভালো টেস্ট। আর তাছাড়া ডালটা এখনো নিইনি, তবে ডালটাতে খুব গরম আছে। এখানে বলেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমি অর্ডার করেছি, দেখুন এটা চলে এসছে। তো আপনাদেরকে আমি খেয়ে রিভিউটা দিচ্ছি। ওকে আছে, একদম ভালো। আপনারা মানে আসতে পারেন। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে রওনা হলাম এবারের ভ্রমণের লাস্ট ডেস্টিনেশন বেলারি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। তার আগে 58 গেট ব্রিজের ওপর থেকে দামোদর নদের শোভা আরও একবার। বন্ধুরা, 58 গেটেতে আমরা তো গেছিলাম, ওখানে থেকেই আবার বেলারি রামকৃষ্ণ মিশনে যাচ্ছি। তো ওখান থেকে একটা টোটো আমরা ধরে, একটা অটো টাইপের জিনিস আমরা ধরে নিয়েছি, এইটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাই মোটামুটি ভাড়া পড়ছে 10 টাকা করে। আসুন আমরা দেখতে থাকি যে এরপর বেলারি রামকৃষ্ণ মিশনটা কীরকম। অটোয় উঠলাম। অটো ছুটে চলল তীরের বেগে, আর অটোর জানালা দিয়ে হুগলি নদীর রূপ সত্যি মনোমোহিনী হয়ে উঠেছে। যেতে যেতে বেশ কিছু নৌকার দেখা পাওয়া যেতে লাগলো। অটো চলে আসলো বেলারিতে। বেলারি রামকৃষ্ণ মিশনে প্রবেশ করার আগে এই পলাশ ফুল গাছটি বিশেষভাবে নজর কাড়ল। বেলারিতে তখন তো দেখলেন, বেলারিতে আসছি আমরা, তো বেলারিতে চলে এসেছি। বেলারিতে আসবার পরে এই যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট মতন এই যে এটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু রামকৃষ্ণ মিশনটা। তো এই রামকৃষ্ণ মিশনের ঠিক এই দিকটা দেখুন, ঠিক ব্যাক সাইডটায়, এই যে ব্যাক সাইডটা এটা দেখতে পাচ্ছেন, এই পুরো এটা আদিগন্ত যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে হুগলি নদী। এটা হুগলি নদী। তো এই হুগলি নদীটা কিছুক্ষণ আগে একটা বিশাল বড় জাহাজও যেতে দেখলাম আমরা, সঙ্গে সঙ্গে মানে এটা ক্যাপচার করবার আগেই জাহাজটা বেরিয়ে গেল। তো আসুন বন্ধুরা, আমরা সামনে গিয়ে একটু এই নদীটার যে সিনিক বিউটিটা আছে সেটা একটু উপভোগ করি। হুগলি নদীর রূপ সামনে থেকে দেখার সুযোগ ছাড়ার বোকামি করতে ইচ্ছে হলো না, তাই এগিয়ে চললাম নদীর দিকে, একটু কাছ থেকে দেখা। আর শহুরে জীবনে অভ্যস্ত মানুষের এই অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য মনকে টানে, আর সেই টানেই মন বারবার ছুটে যায় বিভিন্ন নতুন নতুন ভ্রমণ অভিযানে। হুগলি নদীর ধারে ছোট ছোট খাঁড়ির সৃষ্টি হয়েছে, তবে প্রাকৃতিক না কৃত্রিম তা বলা যাচ্ছে না। আর সেই খাঁড়ির মধ্যে আশ্রয় নিয়েছে একাধিক ডিঙি নৌকো। দূরের একটি ইটভাটার চিমনির দেখাও পাওয়া যাচ্ছে, আর কিছু কুকুর এবং গরুর দেখাও আমরা প্রথমেই পেয়েছি। চলে এলাম একদম নদীর ধারে।
নদীর মাঝখান থেকে ছোট ছোট ঢেউ এসে ধাক্কা দিচ্ছে নদীর উপকূলে। আর তারই মাঝে নৌকাগুলি অপেক্ষারত তাদের নতুন অভিযানের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, এবার এই রাস্তাটা ধরে এগিয়ে যাই রামকৃষ্ণ মিশনের দিকে। বর্তমানে দেখতে পাচ্ছেন আশ্রমের অন্তঃপুর, তবে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই মহারাজের অনুমতি নিতে হয়। মহারাজের অনুমতি নিয়েই সুন্দর শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশের মধ্যে গড়ে ওঠা সুপ্রাচীন এই আশ্রমটিকে ঘুরে দেখতে লাগলাম। চলুন বন্ধুরা, এবার এগিয়ে যাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরটির দিকে। মন্দিরের প্রাত্যহিক পূজা এবং প্রার্থনার সময় সারণী সামনের বোর্ডটিতে দেওয়া আছে। চলুন এবার মন্দির চত্বরে প্রবেশ করা যাক। সামনেই মন্দিরের বিল্ডিংটি দৃশ্যমান হচ্ছে। মন্দিরের চারিপাশ সুন্দরভাবে নানা প্রজাতির ছোট বড় মাঝারি বৃক্ষরাজি দ্বারা পরিবেষ্টিত। এছাড়াও নানা ধরনের ফুল ও ফলের গাছ বর্তমান। সামনে একটি আলপনা দেওয়া বেদির দেখাও পাওয়া যাচ্ছে। চলুন বন্ধুরা, এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দিরটিকে, এবং মন্দিরের চূড়োটিতে বাবা মহাদেব এবং মা কালীর মূর্তি বর্তমান। মন্দিরটি সমতল ভূমি থেকে বেশ কিছুটা উঁচুতে অবস্থিত এবং শ্বেতপাথরের সিঁড়ির মাধ্যমে সংযুক্ত। মন্দিরের অন্দর মহলটিও মার্বেল পাথর দ্বারা নির্মিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত তার পরিবেশ। মূল পূজার স্থানে অবস্থান করছেন মধ্যস্থলে যথাক্রমে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বাম পাশে মা শারদা এবং ডান পাশে স্বামী বিবেকানন্দের ছবি। ঠাকুরকে প্রণাম জানিয়ে এবার ফেরার পালা। তার আগে মন্দিরের অভ্যন্তর ভাগের চারপাশ একবার দেখে নেওয়া। দেওয়ালের চারপাশে বিভিন্ন ধর্মগুরুর ছবি এবং ছাদের অংশে 3টি ঝাড়বাতি অবস্থান করছে। এবার বেলারি থেকে আবার অটোরে উলুবেড়িয়া এবং উলুবেড়িয়া থেকে ট্রেন করে হাওড়া এবং সেখান থেকে বাড়ি। বন্ধুরা, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিওর নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হবে।